আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি সংবাদ শিরোনাম। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণ বিবেচনা করতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় বদলে গেছে দেশ। আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু বললেন ওবায়দুল কাদের। অদৃশ্য শক্তি দেশ শাসন করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ঢাকা উত্তর সিটির ২৯ খালে মিলেছে ২.৫ লাখ টন বর্জ্য। ১.৫ ঘন্টার বৃষ্টিতে মিরপুর সহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি। হিট স্ট্রোকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা পর্যাপ্ত নয় মনে করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিপূরণ জনপ্রতি ৩ লাখ টাকা করার প্রস্তাব ডিবেট ফর ডেমোক্রেসির। শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুধু নির্মাণের জন্য নয়, প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও জনগণ কতটুকু লাভবান হবে তা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়নে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৬১তম কনভেনশনে তিনি বলেন, সরকারের সুষ্ঠু পরিকল্পনার কারণেই দেশ আজ বদলে গেছে। বিস্তারিত মনির রহমানের রিপোর্টে। রাজধানীর রমনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যায়ে উন্নয়নই তার সরকারের লক্ষ্য। অল্প খরচে এই যে সাধারণ মানুষগুলি, তাদের জন্য একটি স্বাস্থ্যকর সুন্দরভাবে বসবাস করতে পারে, সেটা আরো কিভাবে করতে পারে, আপনাদের যদি আরো কারো কিছু এরকম পরিকল্পনা বা কেউ যদি কোনো পরামর্শ দিতে পারেন অবশ্যই দেবেন। কারণ শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে, আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। জলবায়ুর বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে প্রকৌশলীদের পরামর্শ দেন সরকার প্রধান। তার বক্তব্যে প্রাধান্য পায় উন্নয়নশীল দেশের যাত্রায় চ্যালেঞ্জ মোকাবেলা, কৃষি যান্ত্রিকীকরণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবিদ্যুতের বিষয়টি। শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। সড়ক নির্মাণে বাড়তি ব্যয় নিয়ে যারা প্রশ্ন তোলেন, দেশের মাটি সম্পর্কে তাদের ধারণা নেই বলে মন্তব্য করেন শেখ হাসিনা। কথা বলেন সরকারের সমালোচকদের নিয়ে। কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সারা জীবন পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন? তাদের তো গরু গাড়িতে চড়া উচিত, তাদের গরু গাড়িতে চড়া উচিত, অথবা পায়ে হাঁটা উচিত। তো গাড়িতে যাবে কেন? সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে। প্লেনে চড়েন কেন? জাহাজে করে যান সব জায়গায়। প্রকৌশলীদের বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে তাদের কর্মসংস্থান সহ যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রকৌশলী, কেন্দ্র, উপকেন্দ্র, প্রকৌশল বিভাগ এবং AMIE পরীক্ষার স্নাতকদের মাঝে স্বর্ণপদক সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু। রাজধানীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন। তিনি আরও বলেন, আমেরিকা বিএনপির স্বপ্ন পূরণ করে দেবে না, উল্টো দেশটি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। সমাবেশে নেতারা বলেন, গত 10 বছর ধরে দেশের উন্নয়নের পথে বাধা দিয়েছে বিএনপি। তাদের প্রতিহত করতে জনগণ আজ ঐক্যবদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর মোহাম্মদপুরে মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত শান্তি সমাবেশে বিএনপির উদ্দেশ্যে নেতারা বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে কোনো লাভ হবে না।
ক্ষমতায় যেতে আরও 5 বছর অপেক্ষা করতে হবে জানিয়ে নেতারা বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, এজন্য তারা ষড়যন্ত্র নির্ভর দল। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাই এবং বোনেরা, সতর্ক থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আন্দোলনের নামে জনগণের সাথে বিএনপি প্রতারণা করে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা আরও বলেন, তারা এখন ভণ্ডামি শুরু করেছে। নিজেরা ফুল মিষ্টি নিয়ে দূতাবাসে গিয়ে ডিনার খেয়ে হাসি তামাশা করে, আর আওয়ামী লীগকে বলে ভারতের দালাল। এই বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংসার অবিশ্বাস সৃষ্টি করেছিল, যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংসার সন্দেহে অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছে। আমাদের বক্তব্য, ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। বিএনপি আবারও নাটক শুরু করেছে জানিয়ে তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিশ্ব পরিস্থিতির কারণে দেশে যে সংকট চলছে তা সাময়িক বলেও জানান তারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ শাসন করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ গোটা নির্বাচন ব্যবস্থাকে গিলে খেয়ে ভোটকে কৌতুকে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। নয়াপল্টনের যুব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এলে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ গড়িয়ে যাবে। রিপোর্ট মইনুল হাসানের। সরকার পতন আন্দোলনের ব্যর্থতা, মামলা, গ্রেফতারে বিপর্যস্ত দলের নেতাকর্মীদের আবারও রাজপথমুখী করার চেষ্টা করছে বিএনপি। কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। দীর্ঘদিন পর রাজপথের কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের পাশাপাশি নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বৈদেশিক ঋণ, ডলার সংকটের ফলে ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশ। তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলন থেমে যায়নি, জনগণকে সংগঠিত করে আবারও পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামবে নেতাকর্মীরা। এই দেশের মানুষ আমাদের নির্দেশের থেকে আমাদেরকে পরবর্তী হয়েছে, তখন তো এই আন্দোলন চলছে। প্রতিটি কারারুদ্ধ এখন মানুষ যারা আছেন, নেতাকর্মী আছে, তারা আন্দোলন করছেন। এখনো সময় আছে। জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসনদকে ভেঙে গুড়মার করে দিতে। মির্জা ফখরুল বলেন, গত বছরের 28 অক্টোবর রাজধানীর শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে আওয়ামী লীগই তাদের হরতাল ডাকতে বাধ্য করেছিল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশে বিদ্যুৎ ও গ্যাসের মহা সংকট চলছে। এই পরিস্থিতি চলতে থাকলে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। জনগণের মালিকানা ছিনতাই করে সরকার ইচ্ছামতো দেশ চালাচ্ছে। একটি গোষ্ঠী জনগণের কাঁধে চড়ে বৈষম্যমূলক সমাজ তৈরি করেছে। সরকার শক্তিশালী হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে। জনগণের কথায় এখন দেশ চলে না, দেশ চলছে সরকারের কথায়। মানুষের কাঁধে একটা সিন্ধুবাদের দৈত্যের মতো মানুষের কাঁধে বসে, এবং সিন্ধুবাদের দৈত্য এখন মানুষকে চালাচ্ছে, মানুষ সরকারকে চালাচ্ছে না, সরকার মানুষকে চালাচ্ছে। সামনের দিকে রাজনীতি কঠিন হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা জনগণের পক্ষে থাকবো না সুযোগ সুবিধার পক্ষে থাকবো। জনগণের পক্ষে থাকতে গেলে ত্যাগ স্বীকারের জন্য মানুষকে থাকতে হবে। রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ ঘুরে ঘুরে বিভিন্ন দল করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজনীতির এসব পরিত্যক্ত ব্যক্তিদের কথার কোনো মূল্য নেই বলে জানান তিনি।
চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় মন্ত্রী বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতারা অভিনন্দন জানানোয় রাজনীতির সব পরিত্যক্ত ব্যক্তিদের মাথা খারাপ হয়ে গেছে। নগরীর আন্দরকিল্লায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ.টি.এম. পেয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। নির্বাচনের পর ৮০টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে। এতে এই যে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে এবং ব্যাংকের মতো এই জন্য বেশি বেশি লাফাচ্ছে। রাজধানীর 29টি খাল থেকে প্রায় 2.5 লাখ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ বলে জানিয়েছেন সিটি মেয়র আতিকুল ইসলাম। এসব আবর্জনার মধ্যে আছে বর্জ্য, রিকশা, সোফা ও তোশক সহ নানা সামগ্রী, যা প্রদর্শন করা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের সামনে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। এগুলো কোনো ময়লার ভাগাড়ে পড়ে থাকা বর্জ্য নয়। ঢাকা উত্তর সিটির 29টি খাল ও 36টি ওয়ার্ডের 1230টি ড্রেন থেকে সংগ্রহ করা নানা ধরনের আবর্জনা, যা খালে ফেলেছেন এই শহরেরই বাসিন্দারা। বর্ষা মৌসুমকে সামনে রেখে 29টি খাল থেকে 2,58,165 টন বর্জ্য এবং 51,400 টন মাটি ও ময়লা অপসারণ করে নগর কর্তৃপক্ষ, যেখানে মেলে টিভি, এসি ও ফ্রিজের মতো পরিবেশ বিধ্বংসী বর্জ্য পাওয়া গেছে বাথটাব, কমোড, সোফা, টায়ার, জাজিম ও তোশকও। এসব না ফেলতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা খাল ও ড্রেন থেকে অপসারিত এসব বর্জ্য দেখে বিস্মিত হয়। বৈশাখ মাস আসে, তখন অনেক বৃষ্টি হয়, যার কারণে এইসব জিনিস আমাদের রাস্তায় ময়লা জমে, তারপর ড্রেনের পানি আটকে। এই ময়লা আবর্জনাগুলো ফেলে আমাদের পরিবেশটা দূষিত করতেছে। নগরবাসী এইগুলো ফেলা একদমই উচিত হয়নি, আর ভবিষ্যতে যাতে না ফেলে এই জন্য আমি তাদেরকে আহ্বান করি। অনুষ্ঠানে মেয়র জানান, এসব বর্জ্যের কারণেই নগরীতে অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এগুলো যত্রতত্র না ফেলে নগরবাসীকে বাড়ির ময়লা সংগ্রাহকদের কাছে দেওয়ার অনুরোধ করেন তিনি। এটা কিচেন বর্জ্য হোক, বর্জ্য হোক বা যে কোনো বর্জ্য হোক, আমি নির্দেশনা দিচ্ছি, কেউ যদি বর্জ্য থেকে যদি কেউ দিতে চায়, অবশ্যই আমরা খুশি হয়ে এই ধরনের বর্জ্য আমরা নিতে রাজি। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী 7 দিন চলবে ব্যতিক্রমী এই প্রদর্শনী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। মিরপুর 10 নম্বর গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়ে। মূল সড়কের পাশাপাশি গলিপথ পানিতে তলিয়ে যায়, কোথাও কোথাও দেখা যায় হাঁটু সমান পানি। এতে আটকে পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যার সমাধান পাননি তারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সকালে টানা ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে তলিয়ে যায় মিরপুর 10 নম্বর থেকে শুরু করে কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকা। মূল সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় থই থই পানি। কর্মজীবী মানুষ বাসা থেকে বেরিয়ে পড়েন চরম দুর্ভোগে। সকালের বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হলেও দুপুর পর্যন্ত কাটেনি অচল অবস্থা। এতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। অনেক বছর যাবত এটা দেখতেছি, কোনো সমাধান নাই। যখনই বৃষ্টি হয় তখনই পানি জমে যায় একদম। কিন্তু এটা একটা পার্মানেন্ট সমাধান দরকার, তা না হলে তো এভাবে থাকা কঠিন হয়ে যায়। এখানে প্রায় সময় একটু বৃষ্টি হলেই পানি হয়ে যায়, তো সিটি কর্পোরেশন অবশ্যই এটা খেয়াল রাখা উচিত। বাচ্চা কাচ্চা রিক্সা থেকে পড়ে যায়, এমনি তো সামনে স্কুল, এজন্য আহত হয়ে যায়। এজন্য রাস্তাঘাট সোজা করা দরকার, ড্রেন পরিষ্কার করা দরকার। কাজীপাড়ার মধ্যে পানি সামনে হালকা বৃষ্টি হলে পানি হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো এটা কোনো সমাধান হচ্ছে। ভুক্তভোগীরা জানান, দুপুর পর্যন্ত জলাবদ্ধতা থাকলেও দেখা যায়নি সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের লোকজনকে। দুর্ভোগের কবলে পড়েছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী আর ব্যবসায়ীরাও। বর্ষাকাল আসলেই এই খোঁড়াখুড়ি কাটাকাটি এগুলো শুরু হয়ে যায়, কিন্তু জিনিসগুলো খুব একটা প্ল্যান করে যে করবে, সমন্বয় করে এই জিনিসগুলো হয় না। নোংরা পানি,
এই পানির ভিতরে কেউ নামতে চায় না। এই তো সকাল হইতে বসে রয়েছি, কোনো বেচা বিক্রি নেই। কষ্ট হচ্ছে, কাজীপাড়া থেকে এই লাইনটা ঠিক করা উচিত সরকারের। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান চান মিরপুরবাসী। সকালের 1.5-2 ঘন্টার বৃষ্টিতেই মিরপুর 10 নম্বর কাজীপাড়া শেওড়াপাড়া এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অচল অবস্থা তৈরি হয়। দুপুর গড়ালেও সে অবস্থার এখনো অবসান হয়নি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এর সমস্যা তাদের সইতে হচ্ছে, হয়নি কোনো সমাধান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, মিরপুর, ঢাকা। হিট স্ট্রোক ও বজ্রপাতের মতো দুর্যোগে মৃত ব্যক্তিদের পরিবারকে 10 থেকে 25,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিতে পারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে তা পর্যাপ্ত নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বর্তমান বাস্তবতায় এই সহায়তার আকার কমপক্ষে 3 লাখ টাকা করার প্রস্তাব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মিজান শাহজাহানের রিপোর্ট। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নী দায়ী শীর্ষক প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে অংশ নেয় তিতুমির কলেজ আর বিরোধী দল ঢাকা কলেজ। বিতার্কিকরা তাদের পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন। তুমি কার্বন নিঃসরণ করছো, তোমাকে আমার নগরে রাখবো না, তাহলে নগরের বাইরে। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চলতি বছর হিটস্ট্রোকে মারা যাওয়া মানুষের সঠিক কোনো হিসাব সরকারের কাছে নেই। এখন যে তাপদাহ চলছে, এতে আমাদের প্রতি বছরে $2.7 বিলিয়ন আমাদের ক্ষতি হয়ে থাকে। আমাদের গার্মেন্টসের কর্মীরা চাকরি হারাতে পারে, আমাদের শ্রমিকরা চাকরি হারাতে পারে, আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। তাই আমাদেরকে এখন ভাবতে হবে যে আমাদেরকে কিভাবে আমরা এই কর্ম পরিকল্পনা করে আমাদের তাপদাহ থেকে আমরা বাঁচতে পারি। বড় বড় শহরগুলোতে যেমন খেলার মাঠ নেই, তেমনি পর্যাপ্ত পার্ক, প্রাকৃতিক পানির প্রবাহ এবং গাছপালাও নেই, আছে শুধু যানজট, যা তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ বলেও মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা একটাবারও খেয়াল করি না হাউজিং কোম্পানিগুলো কিভাবে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন আশেপাশের জলাশয়, নদী, নালা, খাল, বিল, বালি দিয়ে ভরাট করে সেখানে তারা হাউজিং কোম্পানি করে, তারা বাড়ি ঘরের মতো করে তারা সেখানে ঘর বাড়ি দালান কোঠা তৈরি করে ফেলছে। হিট স্ট্রোকে নিহতদের ক্ষতিপূরণ 25,000 থেকে বাড়িয়ে কমপক্ষে 3 লাখ টাকা করার প্রস্তাব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ক্ষতিপূরণের টাকা পর্যাপ্ত নয় স্বীকার করে তা বাড়ানোর আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। যারা এই হিট স্ট্রোকে মারা যাবেন তাদের জন্য কমপক্ষে 3 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করবার জন্য আমি জোর দাবি উত্থাপন করছি। আমাদের মন্ত্রণালয় যে সক্ষমতা 10,000 থেকে 25,000 এটা যথেষ্ট না। আমি খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিচ্ছি এটাকে মিনিমাম এটা ডাবল করার জন্য আমরা কাজ করতেছি। মন্ত্রী বলেন, জল কামান দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে না, এজন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের সুপারিশ তার। সিটি কর্পোরেশন করছে, কি চিন্তা ভাবনা করছে আমি জানি না, তো এটা আমার মনে করি যথেষ্ট না। ঢাকা উত্তরের যে কার্যক্রম এটা অসম্পূর্ণ। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল তিতুমির কলেজকে পরাজিত করে বিজয়ী হয় বিরোধী দল ঢাকা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জীবনে সফলতা অর্জনে শিক্ষার্থীদের অধ্যবসায়ের পাশাপাশি সততা চর্চার আহ্বান জানিয়েছেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। রাজধানীতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাই জীবনের মহত্ব। সময়ের মূল্য দেওয়া গেলে সফলতা নিশ্চিত বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বারিধারা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ইউআইটিএসে 2024 শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করতেই এই আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবনে চলার পথে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা। আমি এই যে যতটুকু আসতে পেরেছি ওইটার পিছনে আমার সবচেয়ে বড় শিক্ষা বিষয়টা কি ছিল, আমার কাছে মনে হয় যে এই যে মানে ভুল করতে ভয় না পাওয়াটা ছিল আমার মনে সবচেয়ে বড় কাজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানুষ হতে হলে বুঝে শুনে সৎসঙ্গ বেছে নিতে হবে। তোমরা যদি জীবনে বড় হতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, তোমরা যদি জীবনে সুনাম সুখ্যাতি অর্জন করতে চাও, তোমরা জীবনে কোনোদিন
কোনো খারাপ মানুষের সংস্পর্শে থাকবে না। তোমরা সারা জীবন ভালো মানুষের সাথে, সুনাম সুখ্যাতি যেসব মানুষ আছে তাদের সংস্পর্শে চলবে, আল্লাহ তোমাদেরকে সেরকম মহৎ করবে। এ সময় ভেদাভেদ তৈরি না করে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা মানুষকে মানব সম্পদ হিসেবে ভালোবাসবো, কোনো ডিসক্রিমিনেশন করব না। এইটা তোমরা তোমাদের জীবনের গভীরে প্রতিত করবা, তোমরা আল্লাহর দরবারে আশীর্বাদ পুষ্ট মানুষে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিভাগে নতুন শিক্ষাবর্ষে প্রায় 400 শিক্ষার্থী ভর্তি হয়েছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুর্নীতি রোধ ও জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত বাংলাদেশের কন্ট্রোলার ও অডিটর জেনারেল সিএজিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে রাজধানীর কাকরাইলে অডিট ভবনে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় স্বচ্ছতার সাথে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানান মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম। সিএজি কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত জনকল্যাণমূলক পদক্ষেপ সমূহ টেকসই করতে এবং সর্বোচ্চ সুফল পেতে সেবাদাতা, সেবাগ্রহীতা সহ সকল অংশীজনের যথাযথ সচেতনতা, দায়িত্বশীলতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এবারে পার্টেক্স খেলার খবর। পাঁচ ম্যাচের শেষ টি-20তে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচ জিতলে তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে লাল সবুজের দল। এই সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্বলতা থাকলেও বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী টাইগার ওপেনার সৌম্য সরকার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রোববার সকাল 10টায়। পরাগার মানের রিপোর্ট। সিরিজে টানা 4 ম্যাচ জিতে এরই মধ্যে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে রোববার মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা। এর আগে জিম্বাবুয়েকে 2 বার টি-20 ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এবার আরও একটি হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। তবে বোলাররা দুর্দান্ত খেললেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ম্যাচ জেতাটা তো সবসময় খুশির, এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতে। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কিভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো। এদিকে তৃতীয় চতুর্থ টি-20 জয়ের খুব কাছে এসেও হেরে গেছে জিম্বাবুয়ে। এখন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য তাদের। তৃতীয় ম্যাচটাও জয়ের খুব কাছে গিয়ে আমরা হেরেছি। ক্রিকেটে যদি কিন্তু বলে লাভ নেই। এখন আমাদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ এড়ানো। এই ম্যাচ জিতলে বাংলাদেশ নবমবারের মতো টি-20 ক্রিকেটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণ বিবেচনা করতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় বদলে গেছে দেশ। আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু, বললেন ওবায়দুল কাদের। অদৃশ্য শক্তি দেশ শাসন করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ঢাকা উত্তর সিটির 29 খালে মিলেছে 2.5 লাখ টন বর্জ্য। 1.5 ঘন্টার বৃষ্টিতে মিরপুর সহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি। হিট স্ট্রোকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা পর্যাপ্ত নয় মনে করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিপূরণ জনপ্রতি 3 লাখ টাকা করার প্রস্তাব ডিবেট ফর ডেমোক্রেসির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।